কবিতার নাম মেঘ বলল যাবি, শুভ দাশগুপ্ত। মেঘ বলল যাবি? অনেক দূরে গেরুয়া নদী, অনেক দূরের একলা পাহাড়, অনেক দূরের গহন সে বন, গেলেই দেখতে পাবি, যাবি? জানলা দিয়ে মুখ ঝুঁকিয়ে বলল সে মেঘ, যাবি? আমার সঙ্গে যাবি? দিন ফুরিয়ে রাত ঘনাবে, রাত্রে গিয়ে সকাল হবে, নীল আকাশে উড়বে পাখি, গেলেই দেখতে পাবি, যাবি? শ্রাবণ মাসের একলা দুপুর, মেঘ বলল যাবি? আমার সঙ্গে যাবি? কেমন করে যাব রে মেঘ, কেমন করে যাব? নিয়ম বাঁধা জীবন আমার, নিয়ম ঘেরা এধার ওধার, কেমন করে নিয়ম ভেঙে এ জীবন হারাবো? কেমন করে যাব রে মেঘ, কেমন করে যাব? মেঘ বলল দূরের মাঝে বৃষ্টি হয়ে ঝরবো, সবুজ পাতায় পাতায় ভালোবাসা হয়ে ঝরবো, শান্ত নদীর বুকে আনবো জলোচ্ছ্বাসের প্রেম, ইচ্ছে মতো বৃষ্টি হয়ে ভাঙবো, ভেঙে পড়বো। এই মেয়ে, তুই যাবি? আমার সঙ্গে যাবি? যাব না মেঘ, পারবো না রে যেতে, আমার কাজ আছে, কাজের বাঁধন, কাজেই থাকি মেতে। কেবল যখন ঘুমিয়ে পড়ি তখন আমি যাই, সীমার বাঁধন ডিঙিয়ে দৌড়ে এক ছুটে পালাই। তখন আমি যাই, স্বপনে আমার গেরুয়া নদী, স্বপনে আমার সুনীল আকাশ, স্বপনে আমার দূরের পাহাড়, সব কিছুকে পাই। জাগরণের এই যে আমি কৃতদাসের মতো, জাগরণের এই যে আমি এবং আমার জীবন, কাজ অকাজের সুতোয় বোনা মুখোশ ঘেরা জীবন। তবুরে মেঘ যাব, একদিন ঠিক তোরই সঙ্গে শ্রাবণ হাওয়ায় নতুন রঙে যাব রে মেঘ যাব। সেদিন আমি শিমুল পলাশ ভিজব বলে যাব, পাগল হাওয়ার উতল ধারায় আমায় খুঁজে পাবো। যাব রে মেঘ যাব, যাব রে মেঘ যাব, যাব রে মেঘ যাব। নমস্কার। নমস্কার। বর্তমানে আমরা করোনা মহামারীর এক ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন, কিন্তু মনে সবারই আশা উই শ্যাল ওভারকাম। কবিগুরুর লেখনীতে আমাদের দৃঢ় প্রত্যয়, ভরসা থাকুক দুঃসময় থেকে সুসময় উত্তরণ। আমি বর্ণালী বসু নিবেদন করছি রবীন্দ্রনাথ ঠাকুরের অসামান্য সৃষ্টি দুঃসময়। যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে, সব সঙ্গীত গেছে ইঙ্গিতে থামিয়া, যদিও সঙ্গী নাহি অনন্ত অম্বরে, যদিও ক্লান্তি আসিছে অঙ্গে নামিয়া, মহা আশঙ্কা জপিছে মৌন মন্তরে, দিক দিগন্ত অবগুণ্ঠনে ঢাকা, তবু বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ বন্ধ করোনা পাখা। এ নহে মুখর বন মর্মর গুঞ্জিত, এ যে অজাগর বড় যে সাগর ফুলিছে, এ নহে কুঞ্জ কুন্দ কুসুম রঞ্জিত, ফেন হিল্লোল কল্লোলে দুলিছে। কোথা রেশে তীর ফুল পল্লব পুঞ্জিত, কোথা রেশে নীর, কোথা আশ্রয় শাখা, তবু বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ বন্ধ করোনা পাখা। এখনো সম্মুখে রয়েছে সূচির সর্বরী, ঘুমায় অরুণ সুদূর অস্ত অচলে, বিশ্ব জগৎ নিঃশ্বাস বায়ু সম্বরী, স্তব্ধ আসনে প্রহর গণিছে বিড়ালে। সবে দেখা দিল অকেল তিমির সন্তরী, দূর দিগন্তে ক্ষীণ শশাঙ্ক বাঁকা, ওরে বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ বন্ধ করোনা পাখা। ঊর্ধ্ব আকাশে তারাগুলি মেলি অঙ্গুলি, ইঙ্গিত করে তোমা পানে আছে চাহিয়া, নিম্নে গভীর অধীর মরণ উছলি, শত তরঙ্গ তোমা পানে উঠে ধাইয়া। বহুদূর তীরে কারা ডাকে বাঁধে অঞ্জলি, এসো এসো, সুরে করুণ মিনতি মাখা, ওরে বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ বন্ধ করোনা পাখা। ওরে ভয় নাই, নাই স্নেহ মোহ বন্ধন, ওরে আশা নাই, আশা শুধু মিছে ছলনা, ওরে ভাষা নাই, নাই বৃথা বসে ক্রন্দন, ওরে গৃহ নাই, নাই ফুল সেজ রচনা, আছে শুধু পাখা,
আছে মহানভ অঙ্কন, উষা দিশাহারা নিবিড় দিনের আঁকা। ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ, বন্ধ করো না পাখা। নমস্কার। শুভ নববর্ষ, শুদ্ধ করো আমার জীবন। কবি নজরুল ইসলাম। তুমি শুদ্ধ করো আমার জীবন, আমি প্রতিটি ভোরের মতো আবার নতুন হয়ে উঠি, হই সূর্যোদয়। আমার জীবন তুমি পরিশুদ্ধ করো, আমি প্রস্ফুটিত হই। আমি বহুদিন ঝরা ব্যথিত বকুল অকারে, আমি বহুদিন বিষণ্ণ বিধুর। একবার আমার মাথায় হাত রাখো, সুপ্রসন্ন হও। এই দগ্ধ বুকে করো শ্রাবণের অঝোর বর্ষণ, আমি শ্যামল সবুজ বৃক্ষ হয়ে উঠি। তুমি শুদ্ধ করো আমার জীবন, আমি হই সূর্যোদয়, আমি হই উদিত আকাশ। আমি হয়ে উঠি প্রতিটি শিশুর হাতে প্রথম বানান শেখা বই, হয়ে উঠি ভোরবেলার পাখিদের গান। আমার জীবন তুমি শুদ্ধ করো, আমি হই নতুন সবুজ কোনো দ্বীপ। আমি হই বাল্যকাল, আমি হই বর্ষার নব জলধারা। আমি বহুদিন ব্যথিত বিষাদ, আমি বহুদিন একা ঝাউবন। তুমি শুদ্ধ করো আমার জীবন, আমি হয়ে উঠি সদ্য ফোটা ফুল। আমি হয়ে উঠি সকালের ঘুম ভাঙা চোখ। মাঝে মাঝে নদীর পাড়ে তার ছোট্ট ঘরটিতে পৌঁছে যায়। তার হাতে করা মূর্তিগুলোর টানে বেড়ার উপর পিচ দিয়ে বসে দেখি তার হাতের কেরামতি কেমন মাটির ঠেলা হয়ে উঠছে। হাতে ঘোড়া, উট, নৌকো। মূর্তি গড়া থামিয়ে সে যখন ঘর থেকে নিয়ে আসে খই আর বাতাসা, আমি তখন বলতে চাই যে তুমি নয়, আমি ভালোবাসি তোমার মূর্তিগুলোকে। কিন্তু কথার জালে বেঁধে সে নিয়ে চলে আমায় তার স্বপ্নের সন্ধানে, যেখানে সে আর আমি যুগ যুগান্তর ধরে প্রেমিক আর প্রেমিকা। সবই ভুল, তবু আমি বারবার ছুটে যাই তার কাছে। এক দৃষ্টে দেখি তার হাতে গড়ে উঠছে হাতি, ঘোড়া, নৌকো। আমি সেই খেলায় মাতি। গুণীজন, বন্ধুরা সব বলে এমনই স্বপ্ন ভেসে ভেসে একদিন দেখবে। আমি বলি কি কি দেখব? তারা মুচকি হাসেন, বলেন না কিছুই। তারপর একদিন ঝড় ওঠে, নদীর জল ফেঁপে ফুলে ওর ঘর ভাসায়। মাটির মূর্তিগুলো গলে জলে মিশে যায়। দুর্যোগের অন্ধকারে আমি জল কাদায় ডুবে যাওয়া মূর্তিগুলোকে বাঁচাতে চাই। ও দাঁড়িয়ে দেখতে থাকে নিঃশব্দে। পরের দিন ভোরের আলোয় ফুটতে না ফুটতে চলে যাই ওর ঘরে। দেখি ঘরের জল বের করে আবার মূর্তি করছে। আমি বলি আবার আবার করছো মূর্তি? আবার যদি সব শেষ হয়ে যায় কতদিন করবে এইভাবে? সে বলে যতদিন না তুমি বলবে মূর্তি নয়, তোমাকেই ভালোবাসি। Namaskar. Today, I'll be reading out a poem by poet Nissim Ezekiel, a Sahitya Academy Award winner and a Padma Shri who left us in the year 2004 after having composed several plays, proses, and poems. One such poem is what I will be reading out today, titled The Patriot. I am standing for peace and non-violence. Why is this world fighting? Why all people of the world are not following the Mahatma Gandhi? I am simply not understanding. Ancient Indian wisdom is 100% correct. I would say even 200% correct. But the modern generation is neglecting. Too much going for this fashion and foreign thing. The other day, I am reading in the newspaper. Every day I am reading that Times of India to improve my English language.
how one Gunda fellow threw stone at Indra Ben. Must be some student interest fellow. I am thinking, friends, Romans, countrymen, I am saying, lend me your ears. Everything is coming. Remuneration, regeneration, contraception. But patiently, brothers and sisters. Are you want one glass lassi? Very good for digestion. With little salt, lovely drink. Better than wine. Not that I have tasted the wine ever. I am a complete teetotaler. Completely total. But I say, wine is for drunkards only. What do you think of the prospects of world peace? Pakistan behaving like this, China behaving like that. It is making me really sad, I am telling you. Really, most harassing. All men are brothers, no? In India also, Gujaratis, Maharashtrians, Hindiwalas, all brothers. Though some are having some funny habits, I am telling you. Still, you tolerate me, I tolerate you. One day, Ram Rajya is surely coming. Are you are going? But you will visit again, na? Anytime, any day. I am not believing in ceremony. Always I am enjoying your company. Thank you. सुबह सुबह एक ख्वाब की दस्तक पर दरवाज़ा खुला देखा। सरहद के उस पार से कुछ मेहमान आए हैं। पाँव धोए, हाथ धुलाए, आंगन में आसन लगवाए और तंदूर पे मक्के के कुछ मोटे मोटे रोट पकाए। पोटली में मेहमान मेरे पिछले सालों की फसलों के गुड़ लाए थे। आँख खुली तो देखा घर में कोई नहीं था। हाथ लगाकर देखा तो तंदूर अभी तक बुझा नहीं था और होंठों पर मीठे गुड़ का जायका अब तक चिपक रहा था। ख्वाब था शायद, ख्वाब ही होगा। सरहद पर कल रात सुना है चली थी गोली। सरहद पर कल रात सुना है कुछ ख्वाबों का खून हुआ था। The poetry I just recited, it was written by Sampurn Singh, popularly known as Gulzar. This was the poetry which Gulzar was reciting to Amrita Pritam, the great poet from Pakistan. And I was very early childhood introduced to Gulzar through Mirza Ghalib and later two other stories, serials rather, by Gulzar again. And all of them were very subtle storytelling through poetries. So I'm going to read another one from a famous book called Pukhraj. कमाल है वो बचपन में खुली छत पर इतने सारे कंजूसे के साथ सोते थे, पर फोटो लेना याद नहीं रहा। न नानी की पानीपुरी की फोटो ली, न वो गोला और आम चूसने की रिकॉर्डिंग की, बिना ऐसे कि ट्रेन में जो आलू पूरी लेकर जाते थे उनकी भी कहाँ तस्वीर ली हमने। पर हाँ, एक एक पल की पूरी डिटेल याद है। शायद उस वक्त तस्वीरें दिल पे बनती थी, कैमरे में नहीं। So that was one more from the biggest genius. Yes. The third poetry which I am going to recite, again from Chand Pukhraj, it was published in 1995. बारिश होती है तो पानी को भी लग जाती है पाँव। बारिश होती है तो पानी को भी लग जाती है पाँव। दरो दीवार से टकरा के
गुजरते हैं गली से और उछलते हुए छपाकों में किसी मैच में जीते हुए लड़कों की तरह। जीत कर आते हैं जब मैच गली के लड़के, जूते पहने हुए कैनवास के उछलते हुए गेंदों की तरह। दारो दीवार से टकरा के गुजरते हैं वो पानी के छपाकों की तरह। आदमी बुलबुला है पानी का, आदमी बुलबुला है पानी का, और पानी की बहती सतह पर टूटता भी है, डूबता भी है, फिर उभरता है, फिर से बहता है। न समुंदर निगल सका इसको, न तारीख तोड़ पाई। वक्त की हथेली पर बैठा आदमी बुलबुला है पानी का। दिस इज द लास्ट वन। हाथ छूते भी तो रिश्ते नहीं छोड़ा करते, हाथ छूटे भी तो रिश्ते नहीं छोड़ा करते, वक्त की शाख में लम्हे नहीं तोड़ा करते। जिसकी आवाज़ में सिलवट हो, निगाहों में सिकन, ऐसी तस्वीर के टुकड़े नहीं जोड़ा करते। लब के साहिल से जो बहता है उसे बहने दो, लब के साहिल से जो बहता है उसे बहने दो, ऐसे दरिया का कभी रुख नहीं मोड़ा करते। जगने पर भी नहीं आँख से गिरती किरणें, जगने पर भी नहीं आँख से गिरती किरणें, इस तरह ख्वाबों से आँखें नहीं फोड़ा करते। शायद जीने का मिला करते हैं थोड़ा थोड़ा, शायद जीने का मिला करते हैं थोड़ा थोड़ा, जाने वालों के लिए दिल नहीं तोड़ा करते। जाके कोसर से सर मारो की आवाज़ तो हो, जाके कोसर से सर मारो की आवाज़ तो हो, खास्ता दीवारों से माथा नहीं फोड़ा करते। थैंक यू। আমি অরুণাভ সেনগুপ্ত রবীন্দ্রনাথের ৬৭ বছর বয়সের লেখা সবচেয়ে আলোড়িত উপন্যাস শেষের কবিতা আজও তার ভাষা, তার আঙ্গিক এই সময়ের উপন্যাসের সঙ্গে পাল্লা দিতে পারে। শিলংয়ের পাহাড় ঘেরা সবুজ বন, উচ্ছল ঝর্ণা, অপার প্রকৃতির দুই বিপরীত মেরুর বাসিন্দা অমিত আর লাবণ্যর আশ্চর্য প্রেম, সে প্রেম কি পরিণতি পেল। শেষের কবিতা ১৩৩৫ বঙ্গাব্দে প্রবাসী পত্রিকায় ধারাবাহিক প্রকাশিত, পরের বছর ১৩৩৬-এ বই হয়ে বেরোলো, সাড়া পড়ে গেল সব মহলে। একই কাহিনী লিখলেন বিশ্বকবি এই বৃদ্ধ বয়সে, এখনো এত আগুন, এত ভালোবাসা। এরপরে উপসংহারের অংশটি পড়ছি। তারপরেও আরও কিছুকাল গেল, সেদিন কেতকী গেছে তার বোনের মেয়ের অন্নপ্রাশনে, অমিত গেল না। আরাম কেদারায় বসে সামনে চৌকিতে পা দুটো দিয়ে উইলিয়াম জেমসের পত্রাবলী পড়ছে। এমন সময় জ্যোতিশঙ্কর লাবণ্যর লেখা এক চিঠি তার হাতে দিলে, চিঠির এক পাতে শোভনলালের সঙ্গে লাবণ্যের বিবাহের খবর। বিবাহ হবে ৬ মাস পরে, জ্যৈষ্ঠ মাসে রামগড় পর্বতের শিখরে। অপর পাতে লাবণ্যর অমিতকে লেখা এই চিঠি। কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও, তারই রথ নিত্যই উধাও, জাগাইছে অন্তরিক্ষে হৃদয় স্পন্দন, চক্রে পিষ্ঠ আধারের বক্ষ ফাটা তারার ক্রন্দন। ওগো বন্ধু, সেই ধাবমান কাল জড়ায় ধরিল মোরে, ফেলি তার জাল তুলি নিল দ্রুত রথে, দুঃসাহসী ভ্রমণের পথে তোমা হতে বহু দূরে, মনে হয় অজস্র মৃত্যুরে পার হয়ে আসিলাম আজি নবপ্রভাতের শিখর চূড়ায়। রথের চঞ্চল বেগ হাওয়ায় উড়ায় আমার পুরনো নাম, ফিরিবার পথ নাই, দূর হতে যদি দেখো চাই, পারিবে না চিনিতে আমায়, হে বন্ধু বিদায়। কোনোদিন কর্মহীন পূর্ণ অবকাশে বসন্ত বাতাসে অতীতের তীর হতে যে রাত্রে বহিবে দীর্ঘশ্বাস, ঝরা
বকুলের কান্না ব্যথিবে আকাশ, সেই ক্ষণে খুঁজে দেখো কিছু মোর পিছে রইল সে, তোমার প্রাণের প্রান্তে বিস্মৃত প্রদোষে হয়তো দিবে সে জ্যোতি, হয়তো ধরিবে কভু নাম হারা স্বপ্নের মূরতি। তবু সে তো স্বপ্ন নয়, সবচেয়ে সত্য মোর সেই মৃত্যুঞ্জয়, সে আমার প্রেম, তারে আমি রাখিয়া এলেম অপরিবর্তন অর্ঘ্য তোমার উদ্দেশ্যে। পরিবর্তনের স্রোতে আমি যাই ভেসে কালের যাত্রায়, হে বন্ধু বিদায়। তোমার হয়নি কোনো ক্ষতি, মর্তের মৃত্তিকা মোর, তাই দিয়ে অমৃত মূরতি যদি সৃষ্টি করে থাকো তাহারই আরতি হোক তব সন্ধ্যাবেলা পূজার সে খেলা, দেখাত পাবে না মোর প্রত্যহের স্নানস্পর্শ লেগে, তৃষার্ত আবেগ বেগে ভ্রষ্ট নাই হবে তার কোনো ফুল নৈবেদ্যের থালে, তোমার মানস বোঝে সযত্নে সাজালে। যে ভাব রসের পাত্র বাণীর তৃষায়, তার সাথে দিব না মিশায়, জামর ধুলির ধন, জামর চক্ষের জলে ভিজে, আজও তুমি নিজে হয়তোবা করিবে রচন মোর স্মৃতিটুকু দিয়ে স্বপ্নাবিষ্ট, তোমার বচন ভার তার রহিবে না রহিবে দায়। হে বন্ধু বিদায়, মোর লাগি করিও না শোক, আমার রয়েছে কর্ম, আমার রয়েছে বিশ্বলোক, মোর পাত্র রিক্ত হয় নাই, শূন্যেরে করিব পূর্ণ এই ব্রত বহিব সদাই। উৎকণ্ঠ আমার লাগি কেহ যদি প্রতীক্ষা থাকে, সেই ধন্য করিবে আমাকে। শুক্লপক্ষ হতে আনি রজনীগন্ধার বৃন্তখানি, যে পারে সাজাতে অর্ঘ্যথালা কৃষ্ণপক্ষ রাতে, যে আমারে দেখিবারে পায় অসীম ক্ষমায়, ভালো মন্দ মিলায় সকলই এবার পূজায় তারি, আপনারে দিতে চাই বলি, তোমারে যা দিয়েছিল তার পেয়েছ নিঃশেষ অধিকার। হেথা মোর তিলে তিলে দান, করুণ মুহূর্তগুলি গণ্ডূষ ভরিয়া করে পান, হৃদয় অঞ্জলি হতে মম, ওগো তুমি নিরুপম। হে ঐশ্বর্যবান, তোমারে যা দিয়েছিল সে তোমারই দান, গ্রহণ করেছ যত, ঋণী তত করেছে আমায়। হে বন্ধু বিদায়। ইতি বন্যা, 25 জুন 1928, ব্যাঙ্গালোর। Hi. A few months ago, I read a book called The 12 Rules of Life, An Antidote to Chaos by Jordan Peterson. Order is where people around you act according to well understood social norms and remain predictable and cooperative. It is the world of social structure, explored territory, and familiarity. By contrast, chaos is when something unexpected happens. In this short presentation, I'd like to talk through some of these rules and hopefully leave you pondering on how we can apply this to our personal lives. Rule number 1: stand up straight with your shoulders back. Deep in the ocean floor, we have lobsters who have been in this world much longer than the humans have. However, the flight or the fight reaction in the lobsters is exactly the same as it is in humans. When faced with an adversary, the lobsters have a unique way of settling the dispute, and the first method is to stand up straight with their shoulders outstretched, ready to take on the opponent. To stand up straight with your shoulders back is then to accept the responsibility of life with your eyes wide open. It means deciding to voluntarily transform the chaos of potential into the realities of habitable order. So speak your mind, put your desires forward as if you had a right to them, or at least the same right as others. Dare to be different and dare to be dangerous. Rule number 2: pursue what is meaningful, not what is expedient. People have watched the successful succeed and the unsuccessful fail for thousands of years. What makes them different? The successful in us delay gratification. The
The successful in us bargain with the future stories. If the world you're seeing today is not the world you want, it's time to re-examine your values. It's time to rid yourself of your current assumptions, and it's time to let go. It might even be the time to sacrifice what you love best so that you can become what you truly want to become instead of staying where you are. Rule number 3, tell the truth, or at least don't lie. We often have motives in falsehoods. We may try to impress people, win arguments, or even gain social status. However, at the end of the day, we are fake. If your life is not what it could be, try telling the truth. If you cling desperately to an ideology or wallow in nihilism, try telling the truth. If you feel weak and rejected and desperate and confused, try telling the truth. In paradise, everyone tells the truth, and that's what makes it paradise. Try telling the truth, or at least don't lie. The last rule. Pet a cat when you encounter one on the street. Perhaps you might start by noticing this. When you love someone, it is not despite their limitations. It is because of their limitations. Set aside some time to talk or think about illnesses and other worries and how it must be managed every day. But do not talk about it or think about it all the time. You are in a war, not a battle, and a war is composed of multiple battles. You must stay functional through all of them. And maybe when you're going for a walk and your head is spinning with all worries, a cat will show up, and if you pay attention to it, then you'll get a reminder, maybe for just 15 seconds, that the wonder of being might make up for the ineradicable suffering that accompanies it. Enjoy the little moments of life when they come and make us better. Pet a cat when you encounter one on the street. This book beautifully interweaves history, religion, science, and philosophy into a highly pragmatic book on how to live a successful life. I sincerely hope you have a chance to read it. Thank you for your time. নমস্কার। চিত্রক স্কন্দগুপ্ত বিক্রমাদিত্যের অধীনস্থ একজন সাধারণ সেনানায়ক। রট্টা যশোধারা কাশ্মীরের কাছাকাছি প্রদেশের এক রাজকন্যা, যার পিতা অধীনস্থের বিশ্বাসঘাতকতায় গৃহবন্দী। রট্টা শত্রুদের লুকিয়ে চিত্রকের সাথে চষ্টন দুর্গে চলেছেন। এমতাবস্থায় সন্ধ্যাকালে এক পান্থশালায় তাদের রাত্রিবাস করতে হয়। কালের মন্দিরা এই ঐতিহাসিক উপন্যাসে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের সুললিত সাধুভাষায় বর্ণিত সেই গুপ্ত যুগের আমলের পান্থশালার আধিকারিকের অতিথি আপ্যায়ন আমাদের হৃদয়কে পরিতৃপ্ত করে এবং খাদ্যাদির সুচারু বর্ণনা আজকের পাঠকের রসনাকেও রসসিক্ত করে তোলে এবং কাহিনীতে ওই দুর্গম অঞ্চলে প্রতিকূল এবং শত্রু বিজড়িত পরিবেশে রাজনৈতিক দুই চরিত্র কিভাবে সাময়িক স্বাচ্ছন্দ্য উপভোগ করে অজানা ভবিষ্যতের দিকে পা বাড়িয়েছেন তার বর্ণনা বড়ই আশাব্যঞ্জক। আমি কালের মন্দিরা এই উপন্যাসের ১২ পরিচ্ছেদ থেকে কিছু অংশ আপনাদের পাঠ করে শোনাব। চিত্রক ও রাজকুমারী রট্টা যখন পান্থশালায় উপনীত হইলেন, তখন সূর্যাস্ত হইতে আর দ্বন্দ্ব দুই বাকি আছে। চিত্রক এবং রট্টা পান্থশালার তোরণমুখে উপস্থিত হইলে পান্থপাল ছুটিয়া আসিয়া জোর হস্তে অভ্যর্থনা করিল। আসুন কুমার ভট্টারিকা, আপনার পদার্পণে আমার স্থান পবিত্র হইল। দূত মহাশয়, আপনিও স্বাগত। আমি ভাগ্যবান, তাই আজ বলা বাহুল্য পান্থপাল পূর্বেই নকুল প্রমুখাত সংবাদ পাইয়াছিল
যে ইহারা আসিতেছেন। চিত্রক ও রট্টা অশ্ব হইতে অবতরণ করিলেন। পান্থপাল ব্যস্ত হইয়া ডাকিল, ওরে কে আছিস? কঙ্ক, ডুন্ডুব, শীঘ্র কম্বজ দুটিকে মন্দুরায় লইয়া যা। জপ, শক্তু, শালি, প্রিয়ঙ্গু দিয়া সেবা কর। দুইজন কিঙ্কর আসিয়া অশ্ব দুটির বলগা ধরিয়া ভিতরে লইয়া গেল। পান্থপাল মধ্যবয়স্ক ব্যক্তি, স্থূলকায় কিন্তু নিরেট, বচন বিন্যাসে বেশ পটু। চিত্রক তাহাকে উত্তম রূপে নিরীক্ষণ করিয়া বলিল, এখানে দেবদুহিতা রাত্রি যাপন করিলে ভয়ের কোনো কারণ নাই। ভয়? আমার পান্থশালার দ্বার বন্ধ হইলে মুশিকেরও সাধ্য নাই ভিতরে প্রবেশ করে। পান্থপাল কণ্ঠস্বর রস্য করিয়া বলিল, তবে ভিতরে কয়েকটি পান্থ আছে, তাহারা বিদেশি বণিক, পারস্য দেশ হইতে আসিতেছে, মগধে যাইবে। তাহারা কি বিশ্বাসযোগ্য নয়? বিশ্বাসের অযোগ্য বলিতে পারি না। ইহারা বহু বৎসর ধরিয়া এই পথে গতায়াত করিতেছে। মেষরমের আস্তরণ, গাত্রাবরণ প্রভৃতি লইয়া আর্যাবর্তের বিভিন্ন প্রান্তে বাণিজ্য করিয়া বেড়ায়। তবে উহারা অগ্নি উপাসক, ম্লেচ্ছ, সাবধানের নাশ নাই। চিত্রক দেখিল পান্থপাল লোকটি চতুর ও প্রত্যুৎপন্নমতি। সে বলিল, ভালো, পান্থপাল তোমার নাম কি? পান্থপাল সবিনয়ে বলিল, দেবদ্বিজের কৃপায় এ দাসের নাম জয়কুম্ভু, কিন্তু আর্য ভাষা সকলের মুখে উচ্চারণ হয় না, কেহ কেহ জম্বুক বলিয়া ডাকে। চিত্রক হাসিয়া বলিল, ভালো, জম্বুক আমাদের ভিতরে লইয়া চলো, আমরা শ্রান্ত হইয়াছি। জম্বুক বলিল, আসুন মহাভাগ, আসুন দেবী, আপনাদের জন্যে শ্রেষ্ঠ দুটি কক্ষ সজ্জিত করিয়া রাখিয়াছি। এদিকে স্নিগ্ধ অম্লসিধু প্রস্তুত আছে, অনুমতি হইলেই। চিত্রক ও রট্টা প্রাকারের অভ্যন্তরে প্রবেশ করিলেন। পারসিকেরা নিকটেই আস্তরণ বিছাইয়া বসিয়া আছে এবং নিজেদের মধ্যে রহস্যালাপ করিতেছে। তাহাদের মুখমণ্ডল শ্মশ্রুমণ্ডিত, বর্ণপক্ক দারিম্বের ন্যায়, চক্ষু কেশ ঘন কৃষ্ণ। রট্টা যখন চিত্রক ও জম্বুকের সহিত তাহাদের নিকট চলিয়া গেলেন, তখন তাহারা একবার চক্ষু তুলিয়া দেখিল, তারপর আবার পরস্পর বাক্যালাপ করিতে লাগিল। ইহার নিতান্ত নিরীহ বণিক, ছদ্মবেশী দস্যু তস্কর নয়। কিন্তু চিত্রকের মন সন্দিগ্ধ হইয়া উঠিল। চিত্রক নিম্নস্বরে জম্বুককে প্রশ্ন করিল, ইহারা কয়জন? জম্বুক বলিল, 5 জন। তোমার ভৃত্য অনুচর কয়জন? আমরা 8 জন পুরুষ আছি। শ্রীলোকও আছে নাকি? জম্বুক প্রাঙ্গণের বিপরীত প্রান্তে দৃষ্টি নিক্ষেপ করিয়া বলিল, আমাদের 4 জন অন্তঃপুরিকা আছে। চিত্রক অনেকটা আশ্বস্ত হইল। অঙ্গনের অন্য প্রান্তে 4 জন নারী বসিয়া গৃহকর্ম করিতেছে। রট্টা সেখানে গিয়া স্মিত মুখে দাঁড়াইয়া দেখিতে লাগিলেন। চত্বরের কিয়দংশ পরিষ্কৃত করিয়া নারীগণ নৈশ ভোজনের আয়োজন করিতেছে। একজন ঘরট্ট ঘুরাইয়া গোধূম চূর্ণ করিতেছে। নবচূর্ণিত গোধূম হইতে রটিকা প্রস্তুত হইবে। দ্বিতীয়া শাক বাচিতেছে। তৃতীয়া প্রস্তরের উৎখুলে সুগন্ধি বেশার কুট্টন করিতেছে। চতুর্থী মেষ মাংস ছুরিকা দিয়া কাটিয়া কাটিয়া পৃথক করিয়া রাখিতেছে। তাহারা মাঝে মাঝে সম্ভ্রম কৌতূহলপূর্ণ চক্ষু তুলিয়া এই পুরুষবেশিনী সুন্দরীকে দেখিল, কিন্তু তাহাদের ক্ষিপ্র নিপুণ হস্তের কার্য শিথিল হইল না। রট্টা কিছুক্ষণ ইহাদের মসৃণ কর্মদক্ষতা নিরীক্ষণ করিলেন। অম্লসিধু সহযোগে কিছু ক্ষীরের মণ্ড ভক্ষণ করিয়া উভয়ে আপাতত ক্ষুধ পিপাসার নিবৃত্তি করিলেন। রাত্রির আহার বাকি রইল।
আহারান্তে চিত্রক গাত্রোত্থান করিয়া রথটাকে বলিলেন, আপনি এখন কিয়ৎকাল বিশ্রাম করুন বলিয়া রথটার কক্ষের দ্বার ভেজাইয়া দিয়া বাহিরে আসিল। আকাশে তখন নক্ষত্র ফুটিয়াছে, রাত্রি অন্ধকার, এখনো চন্দ্রোদয় হয় নাই। পান্থশালার প্রাঙ্গণে স্থানে স্থানে অগ্নি জ্বলিতেছে। ওদিকে পারসিকেরা অঙ্গার কুণ্ড প্রস্তুত করিয়া শূন্য মাংস রন্ধন করিতেছে। দগ্ধ মাংসের বেশার মিশ্র সুগন্ধ ঘ্রাণেন্দ্রিয়কে লুব্ধ করিয়া তুলিতেছে। চিত্রক বলিল, হিঙ্গু পলাণ্ডু ভোজি ম্লেচ্ছগুলা রাধে ভালো। জম্বুক, রাত্রে আমাদের ভোজনের কি ব্যবস্থা? জম্বুক ভোজ্যবস্তুর দীর্ঘ তালিকা দিল। প্রথমেই মিষ্টান্ন, মধু, পিষ্টক, লড্ডু ও ক্ষীর। তারপর শাক, ঘৃতচণ্ডুল, মুদগসু, ময়ূরডিম্ব। সর্বশেষে রটিকা, পুরোডাস ও 3 প্রকার অবদংশ সহ উক্ক মাংস, শূন্য মাংস ও দধি। চিত্রক সন্তুষ্ট হইয়া বলিল, উত্তম, দেবদহিতে আর কষ্ট না হয়। আর শুনো, শূন্য মাংস আমি রন্ধন করিব। জম্বুক চক্ষু বিস্ফারিত করিল, কিন্তু তৎক্ষণাৎ ছাই দিয়া বলিল, যেরূপ আপনার অভিরুচি। চিত্রক কক্ষের সম্মুখে অঙ্গনের উপর একটি স্থান নির্দেশ করিয়া বলিল, এইখানে অঙ্গার চুল্লি রচনা করো। জম্বুকের আদেশে ভৃত্য আসিয়া অঙ্গার চুল্লি রচনায় প্রবৃত্ত হইল। এই অবকাশে ইতস্তত পাদচারণা করিতে করিতে চিত্রক পান্থশালাটিকে লক্ষ্য করিতে লাগিল। ভৃত্য ইতিমধ্যে অঙ্গার প্রস্তুত করিয়া শূন্য মাংসের উপকরণাদি আনিয়া রাখিয়াছে। সম্মুখেই অলিন্দে আহারের আসন হইয়াছিল। 2টি আসন মুখোমুখি, মধ্যে বহু কটর এবং স্থালিতে খাদ্য সম্ভার। পাশে 2টি দ্বীপ জ্বলিতেছে। উভয়ে আহারে বসিলেন। জম্বুক দাঁড়াইয়া তত্ত্বাবধান করিতে লাগিল। আহার সমাপ্ত হইলে রথটা জম্বুককে বলিলেন, তোমার সেবায় আমরা তৃপ্ত হইয়াছি। অন্ন ব্যঞ্জন অতি মুখরোচক হইয়াছে। দেখো, আর্যচিত্র কিছুই ফেলিয়া রাখেন নাই। জম্বুক করতল যুক্ত করিয়া সবিনয়ে হাস্য করিল। চিত্রক মৃদু হাসিয়া রথটাকে জিজ্ঞাসা করিল, কোন ব্যঞ্জন সর্বাপেক্ষা মুখরোচক লাগিল? রথটা বলিলেন, শূন্য মাংস। এরূপ সুস্বাদু রন্ধন রাজপাচকও পারে না। চিত্রক মিটিমিটি হাসিতে লাগিল। রথটা তাহা দেখিয়া সন্দিগ্ধ হইলেন, বলিলেন, শূন্য মাংস কে রাধিয়াছে? জম্বুক তর্জনী দেখাইয়া বলিল, ইনি। অবাক হইয়া কিছুক্ষণ চাহিয়া থাকিয়া রথটা হাসিয়া উঠিলেন, আপনার তো অনেক বিদ্যা, এ বিদ্যা শিখিলেন কোথায়? চিত্রক বলিল, আমার সকল বিদ্যা যেখানে শিখিয়াছি সেইখানে। সে কোথায়? যুদ্ধক্ষেত্রে। চিত্রকের মন কল্পনায় স্কন্দগুপ্তের স্কন্ধাবারের দিকে উড়িয়া গেল। ওই যেখানে দিগন্তের কাছে আলোর আভা দেখা দিয়াছিল, সেখানে ক্রোশের পর ক্রোশ, বস্ত্র শিবির, তালপত্রের ছাউনি পড়িয়াছে। শিবিরের ফাঁকে ফাঁকে সৈনিকেরা আগুন জ্বালিয়াছে। কেহ জব চূর্ণ মাখিয়া 2 হস্তে স্থূল রটিকা গড়িতেছে। কেহ ভল্লাগ্রে মাংস গ্রথিত করিয়া আগুনে শূল্যপক্ষ করিতেছে। চিৎকার, গান, বাগযুদ্ধ, নির্ভয় নিরুদ্বেগ জীবনযাত্রা। অতীত নাই, ভবিষ্যৎ নাই, আছে কেবল নিরঙ্কুশ বর্তমান। নমস্কার। I'm Flora. I'm going to read a short story from the book 3 Men in a Boat, written by Jairam K. Jairam. You never saw such a commotion up and down a house in all your life as when my Uncle Podger undertook to do a job.
A picture would have come home from the frame makers and be standing in the dining room waiting to be put up, and Aunt Podger would ask what was to be done with it. And Uncle Podger would say, "Oh, you leave that to me. Don't you, any of you worry yourselves about that. I'll do that." And then he would take off his coat and begin. He would send the girl out for 6 pence worth of nails and one of the boys after her to tell her what size to get. From that, he would gradually work down and start the whole house. "Now you go and get me my hammer, Will," he would shout. "You bring me the rule, Tom, and I shall want the step ladder, and I better have a kitchen chair too. And Jim, you run out to Mr. Goggles and tell him pass kind regards and hope his leg's better, and will he lend him spirit level? And don't you go, Maria, because I shall want somebody to hold me the light. And when the girl comes back, she must go again for a bit of picture card. And Tom, where's Tom? Tom, you come here. I shall want you to hand me up the picture." And then he will lift up the picture and drop it. It would come out of the frame and he would try to save the glass and cut himself. Then he would spring round the room looking for his handkerchief. He could not find his handkerchief because it was in the pocket of the coat he had taken off. Then he did not know where he had put the coat, and all the house had to leave off looking for his tools and start looking for his coat, while he would dance round and hinder them. "Doesn't anybody in the whole house know where my coat is? I never came across such a set in my life. 6 of you, and you can't find a coat that I put down not 5 minutes ago?" Then he'd get up and find that he had been sitting on it, and would call out, "Oh, you can give it up. I found it myself now. Might just as well ask the cat to find anything as I expect you people to find it." And when half an hour had been spent in tying up his finger, and a new glass had been got, and the tools and the ladder and the chair and the candle had been brought, he would have another go. The whole family, including the girl and the charwoman, standing round in a semicircle ready to help. 2 people would have to hold the chair, and a third would help him up on it and hold him there. A fourth would hand him a nail, and a fifth would pass him up the hammer. He would take hold of the nail and drop it. "There," he would say in an injured tone. "Now the nail's gone." And we would all have to go down on our knees and grovel for it while he would stand on the chair and grunt. The nail would be found at last, but by the time he would have lost the hammer. "Where's the hammer? What did I do with the hammer? Great heavens! 7 of you gapping round there, and you don't know what I did with the hammer?" We would find the hammer for him, and then he would have lost sight of the mark he had made on the wall, where the nail was to go in. Each of us had to get up on the chair beside him and see if we could find it. We would each discover it in a different place, and he would call us all fools. He would take the rule and remeasure, and find that he wanted half 31 and 3/8 inches from the corner, and would try to do it in his head and go mad. We would all try to do it in our heads and all arrive at different results and sneer at one another. And in the general row, the original number would be forgotten, and Uncle Podger would have to measure it again. We would use a bit of string this time, and at the critical moment when the old fool was leaning over the chair at an angle of 45 and trying to reach a point 3 inches beyond what was possible for him to reach, the string would slip, and down he would slide on the piano, a really fine musical effect being produced by the suddenness with which his head and body struck all the notes at the same time. At last, Uncle Podger would get the spot fixed again, and put the point on the nail on it with his left hand, and take the hammer in his right hand, and with the first blow he would smash his thumb and drop the hammer with a yell on somebody's toes. Then he would have another try, and at the second blow the nail would go clean through the plaster, and halve the hammer after it. Uncle Podger would be precipitated against the wall with force nearly sufficient to flatten his nose. Then we had to find the rule and the string again, and a new hole was made. About midnight the picture would be up, very crooked and secure. "There you are," he would say. "Why, some people would have had a man in to do a little thing like that." Thank you. Hi, I'm Aparna De. I'm reading the last chapter, a bit of the last chapter from the book A Century is Not Enough by Saurav Ganguly and Gautam Bhattacharya.
My 2 decades in cricket taught me several important lessons. I have already shared some of them with you. I would like to share a few more here. In your life, you may come across people who will harm you. For no fault of yours, they become your enemies and damage your growth. What do you do with them? A lot of us, at one point of time, I was no exception, think of settling the score. Today, as a happily retired middle-aged cricketer, I would advise you not to resort to revenge. There is no point dwelling on people who are not worthy of your attention. You will only be expending negative energy and, more importantly, wasting precious time. They don't deserve that. I would urge all young professionals to channel their energy into their own well-being. Be the best that you can be. For years, I lived knowing that one ball would decide the course of my life. Just ignore your detractors and be so good at your work that they will fall by the wayside. Bettering your performance is the best solution for a professional. The rest don't matter. Trust me, it is very tasty. Another obstacle that quite often puts a barrier on performance is constant criticism. The thick-skinned ones absorb it well, but the sensitive ones get deeply affected. Cricket is such a mind game that if you get even slightly affected, you will be unable to play fearlessly. So if you are looking for a high-quality performance, you will have to learn to quickly send unwanted criticism to spam. You will be criticized for what you do in a keenly followed profession. From my entry into the international arena to the last day I went out as the Pune Warriors captain, I was analyzed. But even as a 23-year-old, I did not allow it to dampen my spirits. My take on this is simple. Criticism is part and parcel of professional life. If you do not get criticized in your profession, it will mean that your profession is not important enough. In any aspect of life, if you get accolades, be also prepared for the brickbats, which come with the package. I always knew it and tried not to lose any sleep over it. Pressure is another key thing to master. It will be with you as long as you continue to attempt breaking barriers, set targets, or strive to retain your reputation. In my career, there were moments when the pressure seemed unbearable, yet I never ran away from it. The rule of the professional jungle suggests that to win battles, you have to embrace pressure and not be frightened. I come from a very conservative Bengali family with little previous exposure to life, but cricket taught me about life in all its shades and colors. Sitting in that Pune hotel room, busy packing my bags, I told myself there was a bigger part of life still to be lived and enjoyed. Even the greatest of athletes had to embrace retirement. Sampras, Lara, Tendulkar, Maradona. The best part was that we left the sport when we were relatively young. The path ahead was wide open for us. Only cricket has finished. Life was calling me for a much longer, much challenging second innings. Umpire, middle stump, please.